চারদিক থেকে ভেসে আসা করতালির শব্দে অর্ষার ঘোর ভাঙে। আবেগে, খুশিতে এবং আনন্দে সে এতগুলো মানুষের সামনেই কি করে ফেলল ভাবতেই বারংবার লজ্জায় মুছা যাচ্ছে সে। আহনাবের বুক থেকে মাথা তুলতে পারছে না। মনে হচ্ছে মুখ লুকানোর চেয়ে এর চেয়ে ভালো কোনো স্থান এই মুহূর্তে আর কিছু হতেই পারে না। তবে সে বেশিক্ষণ নিস্তব্ধ হয়ে আহনাবের বুকে থাকতে পারল না। নতমুখে সরে এলো কিছুটা। আহনাব চোখে মুখে তখনও হাসি, তবে তারও এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। শালিকারা তাকে জেঁকে ধরেছে। এক একজন কোমরে হাত রেখে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক একজন থানার ওসি। আহনাব সরু দৃষ্টিতে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। লামিয়া চোখ দুটো ছোট ছোট করে বলল, ঢোক গিলে তো কোনো লাভ হবে না দুলাভাই। এই যে আপনি হুট করে এসে অনুষ্ঠানে জুড়ে বসলেন, ফিরিতে হবু বউয়ের উষ্ণ স্পর্শ নিলেন, সব তো আর আমরা এমনি এমনি বরদাস্ত করব না, তাই না? রুহুল গলা খাকারি দিয়ে সেখান থেকে সটকে পড়ল। হাজার হোক বড় ভাই বলে কথা, বাবা মাও সেখানে না থেকে অন্য আত্মীয় স্বজনদের আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। ওরা বাচ্চা মানুষ, এবার যা করে করুক গে। লামিয়া কথা মাঝে হাসির ফোড়ন কেটে বলল, এমনি এমনি বরদাস্ত করব না বলে কি বোঝাতে চাইছেন? আহনাব আপনাদের প্রত্যেককে জড়িয়ে ধরবে এটা? কিন্তু মিস ঝগড়াপাটি, এটা তো সম্ভব না। আহনাবের মনে প্রাণে হৃদয়ে শুধু একজনই বসবাস, আর সে হলো আমাদের ভাবি অর্ষা। আহনাব তো অর্ষা ব্যতীত কাউকে জড়িয়ে ধরতে পারবে না। তবে আমি সিঙ্গেল আছি, কোনো গার্লফ্রেন্ড ফিয়ান্স বউ কিছুই নাই। সুতরাং আপনারা চাইলে আপনাদের জড়িয়ে ধরার মহৎ কাজটা করতে পারি। আসুন, কে আগে আসবেন? তার আগে লাইনে দাঁড়ান আগে সবাই। রেশমি কটমট শব্দে একটা ধমক দিল হাবিবকে। হাবিব ততক্ষণে শাহরুখ খানের স্টাইলে বুক পেতে দাঁড়িয়েছিল। যেই না ধমক খেলো, অমনি মনে হলো তার শিরদাঁড়া ভূমিকম্প হয়ে গেল। সে চোখ মুখ শক্ত করে বলল, বাচ্চা একটা ছেলেকে কেউ এভাবে ধমক দেয় নাকি? ঠিক সময় বিয়ে হলে এখন 3 বাচ্চার বাপ থাকতেন আপনি ভাই, বলল মন। আবির তখন বলল, তুমি বাচ্চা মেয়ে এইসবের মধ্যে কথা বলছো কেন? মন এবার দাঁত কিরমির করে বলল, আমি বাচ্চা? হ্যাঁ, আমি বাচ্চা। বাচ্চা মেয়েদের তাহলে বিয়ে করছেন কেন? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। দেবো নাকি থানায় কল? দুলাভাই, আপনার চেনা জানা ভালো কোনো পুলিশ আছে যে এই লোকটাকে থানায় নিয়ে ডান্ডাপেটা করে বাচ্চা মেয়ে বিয়ে করার শখ মেটাতে পারবে? আদিব অসহায়ভাবে তাকালো আহনাবের দিকে। আহনাবও অসহায় ভঙ্গিতে আবিদের কাঁধে হাত রাখলো। তার অর্থ, ভয় পেও না, চেনা জানা থাকলো তোমায় আমি পুলিশে দেব না। আশিক দুহাত বগল বাঁধা করে গম্ভীর হওয়ার ভান ধরে বলল, ওগো বান্ধবী মুনমুন, কানের কাছে করো না গুনগুন। কথার বানে হয়ে যাব আমরা সবাই গণখুন। জুই বিরক্ততে নাক মুখ কুঁচকে বলল, এত সুন্দর হলদে রাতে তোর আজইরা কবিতা শুনতে হচ্ছে। ঝগড়া পরে হবে, আগে আমাদের পাওনা চাই, বলল লামিয়া। আহিল প্রশ্ন করল, কিসের পাওনা তোদের? বুঝিস না, টাকা টাকা টাকা, বকশিস চাই আমরা। মামার বাড়ির আবদার? সকাল ভেঙচি কেটে বলল, জি না, দুলাভাইয়ের বাড়ির আবদার। দিদার আহনাপের কানে কাছে ফিস ফিস করে বলে, কেন রে ভাই, শুধু শুধু যেচে এখানে আসতে গেলেন? এখন গেলেন তো ফেসে, ভালো হয়েছে না? আহনা প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, তোমাদের তো বান্ধবী সূক্ষ্ম খোঁচাটা স্পষ্ট টের পেয়েও চুপ করে গেল দিদার। অর্ষা ওদের পক্ষ নিয়ে রিনরিনে স্বরে বলল, বাদ দেন না। বাদ দেব? কি বাদ দেব? তুমি হলে গিয়ে বিয়ের কনে, তোমার মাতুব্বরি চলবে বিয়ের পর স্বামীর ওপর। এই সকাল যাও তো সোনা, ওদেরকে স্টেজে বসিয়ে আসো। লামিয়া কথা মতো সকাল আহনাব এবং অর্ষাকে স্টেজে নিয়ে গেল। বেচারা হাসিব, সে যে ধমক খেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, আর একটা টু শব্দ করেনি। লামিয়া কোমরে হাত গুজে বলল, এই যে বিড়াল কমিটির চেয়ারম্যান,
এখন কেন চুপ করে আছেন? ওয়ালেট বের করুন আর আমাদের পাওনাটা ভালোই ভালো মিটিয়ে দিন, আহিল বলল। অসম্ভব, কাল তো ঠিকই গেট ধরে পকেট ফাঁকা করবি, আবার আজও টাকা নিবি? মগের মূল্য পেয়েছিস নাকি? আহিলের সঙ্গে বাকি ছেলেরাও তাল মেলালো। নিমক হারামের দল, বরপক্ষ হয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? জলদি জলদি টাকা বের কর বলছি। উপায় অন্তহীন হয়ে ওদের ওয়ালেট ফাঁকা করতেই হলো। টাকা হাতে পেয়ে জুই হেসে বলল, তো তোরা এখন কি খাবি বল, শরবত নাকি মিষ্টি? আশিক বলল, কিসের শরবত? মিষ্টি, বিষ দে, খেয়ে মরে যাই। টাকা নিয়ে তো দিলি ফুতুর করে। সরি রে, বিষ কোথায় পাওয়া যায় আমি জানি না, তবে তুই চাইলে তোর জন্য আমি খুঁজে অর্ডার করতে পারি। মাপ চাই বোন, মিষ্টি শরবত যা ইচ্ছে খাওয়া। আমার পেটে ইঁদুর হাবুডুবু খেলছে, কাবাডি কাবাডি বলার বদলে বলছে খাবার দে খাবার দে। বুঝতেই পারছিস অবস্থা কি রকম সাংঘাতিক, বলল দিদার। লামিয়া মুখ বাঁকিয়ে বলল, শালা পেটু। হালকা খাওয়া দাওয়া করেই ওরা সবাই চৌধুরী বাড়ির দিকে রওনা হলো। জহির চৌধুরী ফোন দিয়ে এরকম খালখেয়ালির জন্য সবার উপর ভীষণ ক্ষেপে আছে। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। সেলিনা বেগম মেয়েদেরকে আগে আগে খাইয়ে দিয়ে কড়া স্বরে বললেন, সবাই কিন্তু এখন চুপটি করে ঘুমাবে, রাত জেগে হাহা হিহি করা যাবে না একদম। সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে, মনে থাকবে? মুন হাই তুলে বলল, মনে থাকবে আন্টি, আমার লক্ষ্মী মেয়ে মতো এখন ঘুমিয়ে পড়ো। সেলিনা বেগম মুচকি এসে ঘরের দরজা চাপিয়ে দিল। বান্ধবীরা সবাই কোলেরে বিছানা করে ঘুমিয়েছে। খাটে ঘুমিয়েছে অর্ষা দুঃসম্পর্কে দুই নাতি। বান্ধবীরা এক একজন জড়াজড়ি করে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে। রাত 2টো নাগাদ আহনাফ বেশ কয়েকবার অর্ষাকে ফোন দেয়, তবে দুঃখের বিষয় অর্ষা ফোন ছিল সাইলেন্ট মোডে। সকালে প্রত্যেকের ঘুম ভাঙল সেলিনা বেগমের ডাকে। সবাইকে টেনে ঘুম থেকে তুলতে হয়েছে তার। সকালে বাচ্চাদের মতো করে অর্ষার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে একপাশে মন। সে ওর এক পা দিয়ে রেখেছে অর্ষার পায়ের উপরে। লামিয়াকে দুপাশ থেকে জড়িয়ে ধরে জুই এবং রেশমি আদার মতো একজন আরেকজনের সাথে জোড়া লেগে আছে। মহারানীদের ঘুম ভাঙতেও তাকে বেশ কসরত করতে হলো। কাঁথা টেনে নিয়ে ভাঁজ করতে করতে বলল, 10 মিনিটের মধ্যে সবাই ফ্রেশ হয়ে নেবে, আমি নাস্তা এনে যেন দেখি তোমাদের ফ্রেশ হওয়া শেষ। এরপর তিনি নানীদের উদ্দেশ্য করে বলল, খালা যাও, তোমরা মুখ ধো, আমি খাবার আনছি। একটু পর কাজের চাপে সরতেও পারবে না, তোমাদের আগেই খাইয়ে আমি কাজে হাত দেব, নইলে এগুলো তো এক একটায় আনন্দে খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে থাকবে। শেষে কথাটি অর্ষাদের উদ্দেশ্য করে বললেন তিনি। ব্যস্তভাবে যেভাবে এসেছিলেন সেভাবে আবার রান্নাঘরে চলে গেলেন। সকালের নাস্তা একসাথে খেয়ে অর্ষা ফোন হাতে নিয়ে দেখল 19+ মিস কল। সবগুলোই আহনাফের কল ছিল। সে পার্লারে যাওয়ার সময় কল ব্যাক করলো আহনাফকে। আহনাফ রেসপন্স করেনি। রুহুল ওদেরকে পার্লারে পৌঁছে দিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। সাজতে বসার ঠিক আগ মুহূর্তে আহনাফ আশাকে কল ব্যাক করল। হ্যালো, জি বলেন, কোথায় তুমি? পার্লারে এসেছি। পরে ফোন করব, সমস্যা নেই, আপনি বলেন। আর হ্যাঁ সরি, কাল ঘুমিয়ে পড়েছিলাম, ফোনও সাইলেন্ট ছিল তাই রিসিভ করতে পারিনি। আহনাফ হেসে বলল, বুঝতে পেরেছিলাম প্রজাপতি, এমনিতেও আমি গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য অবশ্য কল করিনি রাতে। তাহলে? এমনি খুব কথা বলতে ইচ্ছে করছিল। ও, তবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি। বলেন। ভালোবাসি প্রজাপতি। অর্ষা আয়না তাকিয়েছিল। সলজ্জিতভাবে হাসল সে। পার্লারে কর্মরত মেয়েটি বলল, কথা শেষ হয়েছে ম্যাম, ব্রাইডাল সাজতে একটু বেশি সময় লাগবে কিন্তু। ফোনের অপর প্রান্ত থেকে আহনাফ কথাগুলো শুনছে। সে বলল, এখন তাহলে রাখছি বাটারফ্লাই, তুমি সুন্দর করে সাজাও, আমার পরিটাকে আজ সবচেয়ে বেশি সুন্দর দেখতে চাই। শুনুন না, বলো না। কয়েক সেকেন্ড সময় নিয়ে অর্ষা বলল, আপনার প্রজাপতি আপনাকে ভালোবাসে। অপর প্রান্ত থেকে আহনাফের হাসির শব্দ শুনতে পেল অর্ষা। লজ্জা পেয়ে তৎক্ষণাৎ ফোনের লাইন কেটে দিল সে। সঙ্গে সঙ্গে ফাজিল বান্ধবীগুলো সমস্যার বলে উঠল, বাহ বাহ বাহ, কি প্রেম! অর্ষার লজ্জার পরিমাণ গেল আরো বেড়ে। পার্লারে মেয়েগুলো এখন মুচকি মুচকি হাসছে। অর্ষার মনে হচ্ছে এই বুঝি লজ্জায় সে শেষ হয়ে যাবে। শালিকাদের টাকার আবদার মিটিয়ে আহনাফ যখন বরযাত্রী নিয়ে কমিউনিটি সেন্টারে ভেতরে প্রবেশ করলো তখন তার বুকে ধুকপুক ধুকপুক আওয়াজ হচ্ছিল।
নিজের প্রিয়সী ভালোবাসার মানুষ নিজে অর্ধাঙ্গিনীকে বধূবেশে দেখবে ভাবতে উত্তেজনা তার হাত পা কাঁপছিল। তবে ভিতরে এসে সে অর্ষাকে দেখতে পেল না। পার্লার থেকে বের হওয়ার সময় তো অর্ষা ফোন করে জানিয়েছিল সে আসছে। এতক্ষণে তো চলে আসার কথা। তাছাড়া ওর বাকি বান্ধবীরা তো এখানে উপস্থিত। আহনাফের অস্বস্তি দৃষ্টি লক্ষ্য করে সকাল মুচকি হাসে। গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, কাউকে খুঁজছেন ভাইয়া? প্রথমে ভীতগ্রস্ত হলেও পরক্ষণে সকালকে দেখে ধাতস্থ হলো অহনপের। তার এই শালিকাটি বাকিদের তুলনায় বেশ কোমল স্বভাবের। মশকরা খুব একটা করে না, কিংবা এমন্ত অবস্থায় আর যাই হোক আহনাবকে নিয়ে অন্তত মজা উড়াবে না। সে ভীষণ সন্দর্পণে জিজ্ঞেস করলো, তোমার আপু কোথায়? লামিয়া পাশ থেকে কথাটি শুনে ফেলে বলল, আছে আছে, এত তাড়া কিসের, মাত্রই তো এলেন, বসুন বিশ্রাম করুন। আহনাব সঙ্গে সঙ্গে চুপ মেরে গেল। হাসিব বলল, বউ না দেখে বিশ্রাম নেবে কিভাবে, আর শান্ত হয়ে বসবেই বা কিভাবে? আপনি এত কথা বলছেন কেন? বউ তো আর আপনার না, ভাবি তো আমার। শেয়ানাগিরি আমাদের সাথে চলবে না। এমন নাচানো নাচাবো যে কি সারা দিন রাত শুধু বেআইন বেআইন জপবেন, তাই? বেশ তো, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এত তাড়া নেই, অপেক্ষা করুন। আহনা প্রসন্ন মুখে দাঁড়িয়ে রয়েছে। অর্ষাকে না দেখা অবধি তার স্বস্তি নেই। মেয়েটাকে যে কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। সকাল কর্নি দিয়ে গুঁতা দিয়ে আহনাব সকালের দিকে তাকিয়ে সকাল চোখের ইশারায় সামনে তাকাতে বলল। ভাবলেশীনভাবে সামনে তাকিয়ে আহনাব থমকে যায়। স্থির হয়ে যায় তার দৃষ্টি। সময় বোধ হয়ে থমকে গেছে। টকটকে লাল লেহেঙ্গা পরে লুগুলের সাথে এগিয়ে আসছে অর্ষা। কি মিষ্টি লাগছে দেখতে। আর কিছুক্ষণ বাদেই মেয়েটি সম্পূর্ণ নিজের হয়ে যাবে। দুজনে মাঝখানে আর কোনো বাধা থাকবে না, দূরত্ব থাকবে না, হারানোর ভয় থাকবে না। এমন হচ্ছে কেন তার? ঠোঁটে হাসি অথচ চোখে অশ্রু, আনন্দের অশ্রু। অর্ষা এসে মুখোমুখি দাঁড়ায়। আহনাফের চোখে পানি দেখে তারও হাস্য উজ্জ্বল চোখে মুখে অশ্রুর প্রতিচ্ছবি দেখা যায়। আহনাফের পাগলামো দেখে সে জড়িয়ে ধরে। এবার বেশ শক্ত করে কাঁদে আহনাফ। অর্ষা নিজেও হাসতে হাসতে কেঁদে ফেলে। সত্যিকার ভালোবাসা বোধহয় এমনই হয়। নিজের মানুষটাকে একান্ত নিজের করে পাওয়া আনন্দটা বোধহয় ঠিক এমনই হয়। সত্য, পবিত্র, সাবলীল, কোথাও কোনো অভিনয় মিথ্যে ছায়াটুকু নেই। দৃশ্যটা বাকিদের আবেগপ্রবণ করে তোলে। স্মৃতির বুকের উপর দুহাত জড়ো করে দাঁড়িয়ে আছে, তার দু চোখে অশ্রুকণা। মেয়েরা আবেগপ্রবণ হয়, একথা সত্য, কিন্তু সে মনে হয় একটু বেশি আবেগপ্রবণ। দুঃখে যেমন ফ্যাঁসফ্যাঁস করে কেঁদে ফেলে, তেমনি কারো অতিরিক্ত সুখ ভালোবাসা দেখলেও কেঁদে ফেলে। এই আনমনেই অস্ফুট স্বরে বলে উঠল, আহা, দেখলেই নয়ন জুড়িয়ে যায়। আশিক খ্যাত করে গলা পরিষ্কার করে বলল, নয়ন আর জুড়ালো কোথায়? দুই নয়নে তো অশ্রুর বন্যা। জুড়ানোর জন্য কি আমি একটু বাতাস করব? স্মৃতি চোখ মুখ কুঁচকে তাকালো। আশিক অবাক হওয়ার ভান ধরে বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এসব থাক, হলুদে আপনি আসেননি কেন? আমার না আসাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমি আপনাকে মিস করেছি। ফ্লার্টিং স্কিল দারুণ। তবে স্মৃতি অর্ষার কাছে গেল, দুহাতে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক শুভকামনা তোমার জন্য অর্ষা। এই সারপ্রাইজটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। অ্যান্ড এক্সপেক্টেড বলতে পারো। আমি কিন্তু একদম টেরই পাইনি। অর্ষা হাসলো, বলল, হলুদে আসলে না কেন? খুব রাগ করেছি কিন্তু। এজন্য আমি দুঃখিত। হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়ে গেল। এমন অবস্থায় আমি আসি কি করে বলো? সে কি, অবস্থা কি বেশি সিরিয়াস? না না, এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে সুস্থ আছে, কিন্তু বিয়েতে উপস্থিত হওয়ার মতো নয়। এজন্য মাও আসতে পারেনি। ব্যাপার না, একদিন সময় করে আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবে। ইনশাল্লাহ আসবো। ওদের কথা মাঝে ফুলের বুকে নিয়ে সেখানে উপস্থিত হয় মিজান এবং জিসান। আহনাবকে কনগ্রেট করে ফুলের বুকটা জিসান অসার হাতে দিল। কিছুক্ষণ নিনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থেকে তাচ্ছিল্য সুরে বলল, আমাকে গ্রহণ না করার কারণ বুঝি তাহলে এটা ছিল? অর্ষা আশেপাশে একবার তাকিয়ে নিল। স্মিত হেসে বলল, কি করব বলুন স্যার? ভালোবাসি বলে কথা। জিসান হেসে ফেলল। হেসেই বলল, শুভকামনা রইল। থ্যাংক ইউ। বিয়েতে সবার মাঝে শশীকে দেখে আর কেউ অবাক হয়েছে কিনা জানা নেই। তবে অর্ষা ভীষণ অবাক হয়েছে। ভাবতে পারেনি শশী ওদের বিয়েতে আসবে। তবে সত্যি বলতে তার উপস্থিতি অর্ষা ভীষণ খুশি হয়েছে।
মেয়েটা এত অমায়িক ব্যবহারের প্রশংসা করলেও যেন কম হয়ে যাবে। মেয়েটা নিজেই তার তুলনা, ঠিক তার নামের মতোই। শশী এসে সর্বপ্রথম অর্ষাকে জড়িয়ে ধরেছে। যেন কত বছরের চেনা দুজনে। অর্ষা এটি ভেবেও ভালো লাগছে যে ওদের বিয়েতে কেউ কোনো মনোমালিন্য মনে পুষে রাখেনি। আসিফ ওরা নাচতে বলে গান সিলেক্ট করেছে, তাও সে যে গান নয়, বিখ্যাত বলা যায়। গানের নাম শুনে মেয়েরা চোখ মুখে কুঁচকে ফেলেছে। বিয়ে বাড়িতে নাচার জন্য কত সুন্দর সুন্দর নিউ ভার্সন গান থাকলো, আদিকালে এই গানটাই কি চুজ করতে হলো? বেয়ানদের এমন মন্তব্য শুনে হাসিব জোর গলায় বলল, আদিকালের গান কোনটাকে বলছেন আপনারা বেয়ান সাহেব? এটা হলো কালজয়ী গান। এই গানে না নাচলে বিয়ে বাড়ি আনন্দই তো বৃথা। রেশমি বেঁকে বসে বলল, আমার এই গানে নাচবো না। কেন নাচবেন না? চিকন চাকন কোমল কি শুধু হিন্দি গানে তালে দোলায় বাংলা গানে নাচতে পারেন না? এই অপমান বেআইন জাতি সহ্য হলো না। তারা যে হিন্দি গানের সাথে বাংলা গানেরও নাচতে পারে এটা প্রমাণ করার জন্যই অনিচ্ছা এবং জেদের রেশ ধরেই এই গানেই নাচে। পুরো বিয়ের আয়োজন যেন জাঁকজমকভাবে শুরু হয়েছে, শেষটা ঠিক সেভাবেই হলো। কবুল বলার মুহূর্তটা যেন অর্ষা সবচেয়ে বেশি উপভোগ করেছে। যেমন ভয়ও করেছে, তেমন মনের ভিতরে আনন্দও হয়েছে। এখন থেকে আহনাব নামক মানুষটা শুধু তার ভালোবাসা মানুষই নয়, তার অর্ধাঙ্গ, তার স্বামী। বিদায়ের বিষাদ মুহূর্তটিতে অর্ষা সম্পূর্ণ ভেঙে চুরে গিয়েছে। প্রিয়জন ছেড়ে যাওয়ার কষ্টের পরিমাণ কতটা তিক্ত ও প্রবল হয়, এটা কেবলমাত্র ছেড়ে যাওয়া মানুষগুলোই উপলব্ধি করতে পারে। এই সময়টিতে আহনাব দুহাতে আলগোছিয়ে তার প্রেয়সীকে। অর্ষার সাথে বন্ধু-বান্ধব সকলে যাচ্ছে। অন্য গাড়িতে আহিলের বসার জায়গা রয়েছে সকালের পাশে। সকাল সেই বিদায়ের সময় থেকে ফ্যাঁস ফ্যাঁস করে কেটে যাচ্ছে। প্রথমে আহিল চুপচাপ সহ্য করলেও এখন কান্নাটা কানে খুব লাগছিল। সে ধমক দিতে গিয়েও শান্ত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? অর্ষার সাথে তো যাচ্ছেন। সকাল প্রত্যুত্তর করল না, সে নাক টেনে টেনে কাঁদছে। আহিল সান্ত্বনা দিতে গিয়েও চুপসে গেল। কাঁদছে কাঁদুক, যেচে পড়ে কারো কান্না থামানোর দায় নেই তার। মাঝ রাস্তায় গিয়ে গাড়ি পড়ল জ্যামেতে। সবাই ভীষণ বিরক্ত এতে। কতক্ষণ জ্যামের মধ্যে আটকে থাকতে হবে কে জানে। সকাল জ্যামে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, মাথা রেখেছে আহিলের কাঁধের উপর। আহিলের মনে হচ্ছিল মেয়েটা বোধ হয় ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। এর কারণ পাঞ্জাবির ঘাড়ের অংশ ভেজা ভেজা লাগছে। বউ নিয়ে আহনাব যখন বাড়িতে ফিরে তখন রাত প্রায় 1টা বাজে। কত মানুষ মুখোমুখি আছে নতুন বই দেখার জন্য। আহনাব রেণুকে বলে দিল, অর্ষা 30 মিনিটের বেশি ড্রয়িং রুমে থাকবে না, যার যা দেখা দরকার এখনই দেখে নিতে বলবে। 30 মিনিটও থাকতে হলো না। জহির চৌধুরী 10 মিনিটের মাথায় অর্ষাকে রেস্ট করার জন্য রুমে পাঠিয়ে দিলেন। আমেনা বেগম এর মাঝে কয়েকবার এসে চুমু খেয়ে গেছেন, আদর করে গেছেন। তার ভাবসাবে বোঝা গেছে তিনি অর্ষাকে ভীষণ পছন্দ করেছেন। অর্ষা রুমে এসে সর্বপ্রথম লেহেঙ্গা খুলে ফ্রেশ হয়ে অন্য একটি সুতি শাড়ি পরেছেন। মেকআপে তোলার পর মনে হয়েছে এতক্ষণে হালকা লাগছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় বসে দেখতে পায় দরজায় দাঁড়িয়ে আবিদ আহনাব কানে কানে কিছু বলছে। কথা বলা শেষ হলে আহনাব দরজা লাগিয়ে দিল। অর্ষা তার লাগেজ থেকে তোয়ালে বের করে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, আবিদ ভাইয়া আপনাকে কানে কানে কি বলে গেল? আহনাব সে কথা কোনো জবাব দিল না। পাঞ্জাবি বোতাম খুলতে খুলতে ঝুঁকে খাটের নিচে আলমারি চিপায় আলমারি খুলেও চেক করলো। পর্দা সরাতেই কিছু দেখলো। অর্ষা ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি খুঁজছেন আপনি? দেখছি তোমার বজ্জাত বান্ধবীরা আবার ঘামটি মেরে কোথাও লুকিয়ে আছে কিনা। অর্ষা তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, আমার বান্ধবীদের তো খেয়ে দিয়ে আর কাজ নেই, আপনার বাসার ঘরে ঘামটি মেরে লুকিয়ে থাকতে যাবে? তোমার বান্ধবীরা বলেই সন্দেহ করছি। ওরা যা সাংঘাতিক, এমন কিছু করা অসম্ভব না ওদের পক্ষে। সবসময় উল্টাপাল্টা সন্দেহ করবেন না ওদের নিয়ে। যাক বাবা, এত রেগে যাচ্ছ কেন তুমি? এখন থেকে তুমি আমার বউ, আমি তোমার স্বামী। আমার দিকটাও একটু ভাবো। এত ভাবাভাবির তো কিছু নেই। আপনি আপনার জায়গায়, ওরা ওদের জায়গায়। ওদের নিয়ে কিছু বলবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হয়েছে বিবি, থামেন। আজকে রাতে অন্তত ঝগড়া করিয়েন না।
আমি কি ঝগড়া করার জন্য মরে যাচ্ছি নাকি? তুমি যে এত ঝোঁকটুটে এটা কিন্তু আমি আগেই টের পাইনি। নাকি বিয়ের পর তোমার সাহস আরো পাওয়ার দুটো বেড়ে গেছে? আমি বরাবরই সাহসী। পাওয়ার বিয়ের পরই পেয়েছি বলতে পারেন। এখন বলুন, আবিদ ভাইয়া আপনাকে কি বলেছে? আহনাব কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, আগে ফ্রেশ হয়ে আসি। অর্ষা বিছানায় চুপ করে বসে রইল। অদূরে দৃষ্টি পড়ায় শান্ত হয়ে বসে থাকা ক্যাথরিনকে দেখতে পেল। সে টেবিলের উপর বসে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। অর্ষা এগিয়ে গেল কিছুটা, কোমরে হাত গুজে বলল, কি রে ঝোঁকরুটে বিড়াল, তোর চোখে ঘুম নেই? ক্যাথরিন বলল, ম্যাও। শিখিয়েছিস তো ওই একটাই শব্দ, কিছু বললি ম্যাও ম্যাও। ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনল অর্ষা। পিছু ফিরে তাকালো। আহনা বিছানা থেকে অর্ষার তোয়ালে নিয়ে মুখ মুছে। অর্ষা বলল, আপনার বিড়াল ঘুমায় না? অবশ্যই ঘুমায়। তাহলে এখনো জেগে আছে কেন? তোমাকে দেখার জন্য। সবাই নতুন বই দেখবে আর ও দেখবে না, তা কি করে হয় নাকি? ন্যাকা। আবিদ ভাই কি বলেছে শুনতে চাও? হুম। বলেছে বাসর রাতে যেন বিড়ালটাকে মেরে ফেলি। অর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার চক্ষু যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বিস্ময় নিয়ে জানতে চাইল, আপনি কি বললেন? বললাম ঠিক আছে, বাসর রাতে বিড়াল মারার কাজ সমাপ্ত করব। অর্ষা তৎক্ষণাৎ দরজা খুলল। ভয়কে জয় করে ক্যাথিনকে দুহাতে নিয়ে দরজার বাইরে রেখে দরজা লাগিয়ে দিল। নিজে ঢাল হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপনি যে এমন নিষ্ঠুর তা তো আমি জানতাম না। কি করে একটা নির্দয় বিড়ালকে মারার জন্য রাজি হয়ে গেলেন আপনি? ঘটনার আকস্মিকতায় আহনাফ নিজেও হতভম্ব। পরক্ষণে আবার দম ফাটিয়ে হেসে বলল, হায় আল্লাহ, তুমি কি ভেবেছো ক্যাথিনকে মারার কথা বলছি আমরা? অর্ষা বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। আহনাফ হাসতে হাসতে এগিয়ে গেল। অর্ষা কোমরে হাত রেখে কাছে টেনে বলল, বাসরাতে বিড়াল মারা শোলক শোনেনি আগে? অর্ষা ভ্যাকাচেকা খেয়ে গেল। এই শোলক শুনেছি মানে অনেকবার শুনেছি, কিন্তু হঠাৎ করে সে কথাটা ভুলে গেছে কি করে? ছি, কি রকম বোকার মতো একটা কাজ করে ফেলল। তারই বা কি দোষ? চোখের সামনে বিড়াল ছিল বিধায় সে ভেবে বসেছে ওকে মারার কথা বলেছে। তার মধ্যে এমনিতে তো বিয়ের নানা রকম ঝামেলা। এত সব কিছুর মাঝে মাথা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে। আহনাফ হেসে বলে, ও মা, বউ দেখে আমার লজ্জা পেয়েছে। এক কথায় অর্ষা আরো লজ্জা পেল। আহনাফ হাত বাড়িয়ে লাইট নিভিয়ে নীল রঙা ডিম লাইট জ্বালিয়ে দিল। অর্ষাকে পাঁচকোলে করে ফুল দিয়ে সাজানো বিছানায় বসিয়ে বলল, গল্প করবে নাকি বিড়াল মারবো? লজ্জায় নুয়ে যাচ্ছে অর্ষা, কণ্ঠস্বর রোধ হয়ে গেছে। গলা দিয়ে একদম কথা বের হচ্ছেই না। তবু সে লজ্জা ধরে আসা গলায় বলল, একদম অসভ্য অসভ্য কথা বলবেন না। তাহলে কি বলবো? ভালো কথা বলবেন। দিনের বেলা ভালো কথা বলবো। অসভ্য ধরনের কথা তো রাতে বলতে হয়। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলেই অর্ষা পাশ ফিরে শুয়ে পড়ল। আহনা বসার হাতে হ্যাঁচকা টানে বুকে নিয়ে এলো। অর্ষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আবার শক্ত করে ধরে পড়ল। শটান কোলে বসিয়ে নিয়ে অর্ষাকে মিটি রাগ দেখিয়ে আহনাবকে বলল, কোলে তো আছোই, বেশি দস্তাদস্তি করলে এখন এক আশার নিচে ফেলে দিব। অর্ষা অবিশ্বাস্য সুরে বলল, পারবেন আপনি? পারবো না জেনে তো তোমার সাহস বেড়ে গেছে। আশা দিতে না পারি, অন্য কিছু তো ঠিকই পারবো। অন্য কিছু কি? মারবেন আপনি আমাকে? সত্যি কষ্ট হবে না আপনার? কষ্ট হবে কেন? মারই হয় দুই রকম। আমি কোন মারবো দেব সেটা তো বলিনি। আমি দেব ইচ্ছে আদরের মাই। চুপ করেন আর নামান আমাকে কোল থেকে। নামাবো কেন? মাথায় উঠে তার ঠিক বসে থেকে রাজত্ব ফলাবে। এখন কোলে বসতে আপত্তি কোথায়? আপনি কি ভালো কথা সব ভুলে গেছেন? হ্যাঁ, বইয়ের কাছে এত ভালো হয়ে লাভ কি? বইয়ের কাছে যত নির্লজ্জ হতে পারবো ততই লাভ। কি লাভ? যত নির্লজ্জ ততই আদর। অসভ্য। নতুন কিছু ট্রাই করো। পারবো না। আমার কিন্তু সত্যি অনেক ঘুম পেয়েছে। এত ঘুম ঘুম করছো কেন? ঘুমকে আমার সত্যি বাড়াবে নাকি? ঘুম পেলে ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবে। 4টার পর তোমাকে ঘুমাতে দেওয়া হবে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ধরো, আমার সম্পূর্ণ শরীর তোমাকে দেওয়া হলো আদর করার জন্য, তুমি কোন জায়গাটা বেছে নেবে? অর্ষা কিছুক্ষণ নীরব থেকে বলল, কপাল। হোয়াট? আমি তোমার স্বামী হই অর্ষা। আর সেখানে তুমি কি না? একটু থেমে ফের বলল, তোমার মধ্যে দেখি রোমান্টিকের রও নাই।
ঘুমাও, তুমি যাও। অর্ষাকে কোল থেকে নামিয়ে নিল আহনাফ। কি হলো? কেন রাগ করলো অর্ষা? কিছু বুঝতে পারল না। আহনাফ একপাশ ফিরে শুয়েছে, অর্ষা অন্য পাশে ফিরে শুলো। গুনে গুনে হয়তো 60 সেকেন্ড পার হলো না। এর মাঝে আহনাফ অর্ষাকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, এত নিষ্ঠুর তুমি? মায়া হয় না আমার জানো? আমি কি করলাম? ঘুমাচ্ছ কেন? কি বোকা বোকা প্রশ্ন করছেন? কারণ আমি সহজ করে বলতে পারছি না। লজ্জা একটু ছিটেফোঁটাও তো আমার মধ্যে আছে নাকি? তুমি বোঝো না আমি কি বলতে চাই? অর্ষা চুপ করে রইল। আহনাফ ব্যাকুল হয়ে শুধালো, কি হলো বলো? বোঝো না তুমি? অর্ষা মুখ ঘুরিয়ে নিয়ে অস্ফুট স্বরে বলল, না। আহনাফ কয়েক পল থমকে থেকে থেমে থেমে বলল, তুমি কি আজকে রাতের জন্য প্রস্তুত অর্ষা? অর্ষা হ্যাঁ না কিছু বলতে পারছে। লজ্জায় আরো একবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সে। তোমার নীরবতাকে আমি সম্মতি লক্ষণ ধরে নেব নাকি নিষেধ ধরে নেব প্রজাপতি? অর্ষা নিশ্চুপ। আহনাফ গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুমি প্রস্তুত না থাকলেও আমি একদম জোর করব না প্রজাপতি। আর যদি তুমি আমার ভালোবাসার সায় দাও তাহলে এই যে আমি চোখ বন্ধ করলাম, আলতো করে একটা চুমু দাও আমায়। যদি সায় না দাও তাহলে নিজেকে ছাড়িয়ে শুয়ে পড়ো। কথা দিচ্ছি একটু জোর খাটাবো না। চোখ বন্ধ করে রাখা আহনাফের মুখপানে তাকিয়ে আছে অর্ষা, ঠোঁটের কোণে তার হাসির রেখা। সে মাথাটা কিঞ্চিত তুলে আহনাফের দুগালে হাত রাখলো, আলতো করে তার ঠোঁটে ছোঁয়ালো আহনাফের শুষ্ক ঠোঁটে। এক পশলা আনন্দের বৃষ্টি যেন পড়তে শুরু করেছে আহনাফের মন জুড়ে। সে খুশিতে আত্মহারা হয়ে চোখ মেলে তাকালো, গাঢ় চুম্বন এঁকে দিল অর্ষার কপালের মধ্যে। আবেশে এবার চোখ বন্ধ করে ফেলল অর্ষা। আহনাফ একের পর এক চুমু দিচ্ছে চোখে, গালে, ঠোঁটে, গলায়, ঘাড়ে, বুকে। আহনাফ প্রতিটা স্পর্শ শিহরে উঠছে অর্ষা। তবে তার মাঝে বাধা দেওয়ার কোনো প্রবণতা নেই। গল্পের অংশটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন।